ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়িত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 182তম পর্ব। গত শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্ম তিথি গেল। আজ এই রবিবার নিবেদিতার ভারত দর্শনে প্রতি রবিবারের মতনই আপনাদের দুয়ারে সকাল 6টার সময় নিবেদিতার ভারত দর্শন এসে উপস্থিত। তাকে স্বাগত জানাচ্ছেন আপনারা। আমার আনন্দ, নিবেদিতার ভারত দর্শন আজ 182 পর্বে ধীরে ধীরে পৌঁছে গেল 200কে ছুঁই ছুঁই। নিবেদিতার ভারত দর্শনের আগে পরে সামনে মার্গারেট থেকে নিবেদিতা হওয়ার যে ইতিহাস আমরা আলোচনার মধ্যে ছিলাম বেশ লাস্টের কয়েকটি পর্ব ধরে, সেখানে আরও কিছুটা বাকি রয়েছে। তাই আজকে আমরা সেই বাকি অংশগুলি শেষ করার দিকে এগোবো। যদি সম্ভব হলে তো আজকে শেষ করলাম, বা আরও একটি অধ্যায় হয়তো লাগতে পারে। কিন্তু নিবেদিতার ভারত দর্শন যত এগোচ্ছি তত নতুন নতুন তথ্য এমনভাবে এসে উপস্থিত হচ্ছে, সেগুলোকে না পরিবেশন করে আমি পাচ্ছি না। অনেকের আগ্রহ আমার আগ্রহকে বাড়িয়ে দিচ্ছে, এটি বলার অপেক্ষা রাখে না। নিবেদিতা যেভাবে পবিত্র সুর মহাশয় তার প্রাণারাম চ্যানেলে সেই সুদূর কবে করোনার সময় থেকে শুরু করেছিলেন নিবেদিতার ভারত দর্শনকে নিয়ে তার যাত্রা, অনেকগুলি পর্ব এই করোনাকাল থেকে শুরু হতে হতে আজ পানারাম চ্যানেল তথা পবিত্রবাবুর ডালি অনেক বড় আকার ধারণ করেছে, অনেক সমৃদ্ধ হয়েছে, তার সুনাম হয়েছে। কিন্তু নিবেদিতা সেটা কেবলমাত্র একটি দিনই মানুষের কাছে পৌঁছাবার সুযোগ পায়, সেটি রবিবার সকাল 6টা। ফিরে আসি প্রসঙ্গে। নিবেদিতা তথা মার্গারেট নিবেদিতাতে পৌঁছানোর যে সুদূর প্রসারী পথটি অতিক্রম করে নিবেদিতাতে পৌঁছেছিলেন, সেই নিবেদিতাতে পৌঁছানোর ইতিহাসে যেসব ঘটনাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেগুলো কিন্তু শুধু মার্গারেট থেকে নিবেদিতায় পৌঁছা নয়, আমাদেরকেও ভারতবাসী হিসাবে ভারত দর্শনের সন্ধান দিয়ে চলেছে। এটা অনেকেই গর্বের সাথে আমাকে জানাচ্ছেন। আমরা এই যে স্বামীজির সাথে নিবেদিতার আলাপ, এবং সন্ধেবেলা একদিন মিস মুলারের বাড়িতে গিয়ে স্বামীজিকে তার কাজে আত্মনিবেদনের কথা জানানো, বিবেকানন্দের বিস্মিত হওয়া, এবং সেই মার্গারেট যে সত্যিই যাবেন ভারতবর্ষে, বা ভারতবর্ষে তার কাজের কর্মক্ষেত্রটা কতখানি প্রশস্ত, তার উপযুক্ত কিনা, এই সব ভাবার অবকাশের থেকেও আনন্দের সাথে নিবেদিতা তথা মার্গারেট যে ভারতে যে কাজ করার অঙ্গীকারবদ্ধ হচ্ছে, শুধুমাত্র বিবেকানন্দের মুখনিসৃত কথাগুলো শুনে একটি জাতির, একটি দেশের, সমাজের একটা বিশাল সুন্দর চিত্রপট নিবেদিতার মানস ক্যানভাসে স্বামী বিবেকানন্দ যেভাবে আবিষ্কার করে রেখেছিলেন বা করে দিয়েছিলেন, তার আগ্রহটা প্রতিটি লেকচারের মধ্যে ক্রমশ আগ্রহান্বিত হয়ে সবসময় উন্মুখ হয়ে থাকত। প্রতিটি চিঠির মধ্যে আমরা দেখব সেই সময়কার স্বামীজি ভারতবর্ষে ফিরে আসার পরেও মার্গারেটের যে চিঠিগুলি বারবার বলছেন, আর কত দেরি, আর কত দেরি, আমার আর কিভাবে তৈরি হতে হবে। স্বামীজি বললেন, সময় হলে ডাকবেন। একটির পর একটি ভীতি সঞ্চার করে দিয়েছেন। প্রত্যেকটি চিঠির মধ্যে দেখা যায় কখনো তাকে উৎসাহের সাথে
আহ্বান জানাচ্ছেন, আবার তার পরের চিঠিতেই তাকে সাবধান করে দিচ্ছেন কিভাবে এদেশের মানুষ ব্রিটিশ সরকারের রাজত্বে ভারতীয়রা কীরকম কষ্টে দিন যাপন করছে, ব্রিটিশরা তাদের প্রতি কীরকম ব্যবহার করছে, আর সেই ব্রিটিশদের প্রতিনিধি হয়ে সে কতখানি সাফল্য পাবে, এখানকার আবহাওয়া, খাওয়া দাওয়া, গরিব দরিদ্র মানুষদের পাশে কতখানি সে সাহায্যের ডালি নিয়ে এসে পৌঁছাতে পারবে, তাদের সুখী করতে পারবে, সেগুলো নিয়েও সন্দিহান ছিলেন বিবেকানন্দ। তাই ওই বিবেকানন্দ যখন বুঝতে পারলেন তার মার্গারেটের মনের অবস্থাটা, তার ভারতবর্ষে আসার সত্যি ভারতে তার নিজের জায়গা পাওয়া যাবে কিনা, বা সেটা নিজের জায়গা হিসেবে তৈরি করতে পারবেন কিনা, তাকে সেই মতো প্রস্তুতির একটা রূপরেখা তৈরি করে দিচ্ছেন স্বামীজি এই নিবেদিতাকে তথা মার্গারেটকে। স্বামীজি দেশে ফিরে চলে এলেন 1897 খ্রিস্টাব্দের প্রথমের দিকে। তার অভাবে মুহ্যমান ভক্তদের উদ্বুদ্ধ করে আবার মার্গারেট লেগে পড়লেন স্বামীজির কাজে। সেখানে বেদান্ত চর্চা, চিন্তা ভাবনা, ভারতীয় আবেগে আপ্লুত হয়ে সেই ভারতবর্ষের আহ্বানের অপেক্ষায় দিন গুনতে শুরু করলেন। ইতিমধ্যে স্বামীজির হাতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়ে গেল 1897 সালের 1 মে। সেই বার্তা স্বয়ং স্বামীজির দ্বারা যখন মার্গারেটের কাছে পৌঁছালো, নানাভাবে চিঠির মাধ্যমে তিনি ভারতের কাজের বিবরণ এবং ধরন তাকে বোঝাতে থাকলেন। মার্গারেট সেগুলো দেখে শুনে খুশি হয়ে আনন্দের সাথে তার আবেগকে যেন ধরে রাখতে পারছে না। তার সাথে সাথে তিনি তার সত্যতা যাচাইয়ের জন্য ওই বিদেশি মহিলা তার বান্ধবীদিকেও চিঠি দিয়ে খবর নেওয়ার চেষ্টা করছেন ভারতবর্ষে সত্যি সে বিপ্লব শুরু হয়েছে কিনা, বা রামকৃষ্ণ মিশন নামক প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করেছে কিনা, স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনাগুলি ভারতবর্ষের মানুষ কতখানি গ্রহণ করছে, বা ভারতবর্ষ এখন বিবেকানন্দকে ঠিকভাবে গ্রহণ করতে পেরেছে কিনা, এবং নিবেদিতা এখানে এসে কী কাজ করতে পারবেন, সত্যিই সেটি সফল হবে কিনা, বাস্তবতা কতখানি, এগুলি সব বিভিন্ন ধরনের প্রশ্নগুলি তার মনে যখন ভিড় করছিল, তিনি তার বন্ধু বা বান্ধবীর মনে কিন্তু চিঠি দিয়ে সেগুলিকে তিনি যাচাই করার চেষ্টা করেছেন। এই ইতিহাস সকলের হয়তো জানা নেই। প্রথম থেকেই মার্গারেটকে লিখিত চিঠির ধরন ছিল বিভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন, কারণ তিনি সেই অভিজাত কেল্টিক রমণী যার স্বাতন্ত্র্যের খবর সবসময় স্বামীজি রাখতেন। স্বামী অভেদানন্দ আমেরিকায় চলে যাওয়ায় লন্ডনের বেদান্ত কাজে ছেদ পড়েছে, তখন তাকে তুলে ধরেন কিন্তু ওই মার্গারেট। এই জাতীয় তার আলোচনা পাঠগুলোকে ছাপাতে আরম্ভ করেন ব্রহ্মবাণী পত্রিকাতে। এমন করে বেশ কিছুদিন কাটে তার কাজের প্রশংসা করে এবং ভারতের কর্ণধারার কথা কার্যধারায় পরিণত করতে জানিয়ে বহু পত্র লেখেন স্বামীজি, কিন্তু আসার কোনো নির্দেশ দিচ্ছেন না। নিবেদিতা প্রতীক্ষার পর প্রতীক্ষা, রেগে একটা নিজের মধ্যে অভিমান তৈরি হচ্ছে এবং ভাবছেন এত সব চিঠি লিখছেন, এত কিছু জানাচ্ছেন, কিন্তু আমাকে যাওয়ার কথাটা নির্দেশ দিচ্ছেন না কেন, সে সময় কেন আসছে না, বা সেই চিঠি কেন আসছে না যে চিঠিতে তার লেখা থাকবে তার চিরপ্রতীক্ষার অবসান ঘটবে। এইরকম যখন তার মনের মধ্যে দ্বিধাগ্রস্ত যে স্বামীজি কেন এটা করতে চাইছেন আমার সাথে দ্বিচারিতা, এদিকে ভারতবর্ষের প্রশংসা, ভারতবর্ষের চিন্তা ভাবনা আমাকে শেয়ার করছেন, আমাকে জানাচ্ছেন, আবার আমাকে যে জন্যে তিনি গচ্ছিত রেখেছেন, আমাকে যে জন্য তিনি তৈরি রেখেছেন বা তৈরি থাকতে বলেছেন,
তার বহিঃপ্রকাশ ঘটাবার জায়গাতে আমাকে পৌঁছতে সুযোগ দিচ্ছেন না কেন? রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, অভিমান হচ্ছে, অধৈর্য হয়ে পড়ছেন মার্গারেট। তার সংবেদনশীল হৃদয় আহত হচ্ছে। আকুল মনে ভাবেন, তাহলে কি স্বামীজি তাকে চাইছেন না বা ডাকবেন না? শুধুই এগুলো তার আমাকে কতকগুলো তথ্য জানিয়ে আমাকে তার প্রতি আকৃষ্ট এবং আশার সঞ্চার করছেন। তাহলে কি আমার আশা পূর্ণ হবে না? আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সত্যি রূপায়িত হবে না? তাহলে ভারত সেবার স্বাদ, বাবার বন্ধু যে বলেছিল ভারতবর্ষই আমার জায়গা, বাবা যে আশা করেছিলেন ওই দেশ থেকে, প্রাচ্য থেকে আমার জন্য আহ্বান আসবে, তাহলে সেসবগুলো কি খালি কথার কথা? আর কতদিন তাহলে পরীক্ষা আমার, কতদিন প্রতীক্ষা করতে হবে? এই রকম প্রশ্নের মধ্যে যখন নিজে ঝালাপালা হয়ে যাচ্ছেন, নিজের সাথেই নিজের যুদ্ধ, নিজের সাথেই নিজের ঝগড়া, নিজের সাথেই নিজের আলোচনা এবং নিজের সাথে নিজের বিশ্বাস এবং বিশ্বাস অবিশ্বাসের টানাপোড়েন, অবশেষে তিনি আর থাকতে না পেরে স্বামীজিকে লিখলেন, টেল মি ফ্র্যাঙ্কলি অ্যান্ড candidly whether I shall be of use in India. I want to go. I want India to teach me how to fulfill myself. দৃঢ় ভাষায় এটি লিখলেন। তিনি বলছেন, আমাকে সরাসরি ফ্র্যাঙ্কলি বলুন, পরিষ্কার করে খুলে বলুন, whether I shall be of use in India, আমি ভারতবর্ষের উপযোগী কিনা, ভারতবর্ষের কিছু করার আমার আছে কিনা। I want to go, আমি সেখানে যেতে চাই, আমি দেখতে চাই। I want India, আমি ভারতবর্ষকে চাই টু টিচ, তাদের যা প্রয়োজন শিক্ষা বলুন বা আমার বুদ্ধিমত্তার প্রকাশ বলুন, হাউ টু ফুলফিল মাই সেলফ, তার দ্বারা আমি নিজেকে কি করে পরিপূর্ণতায় পূর্ণ করব বা আমি নিজে কি করে পূর্ণ হব। সরাসরি স্বামীজিকে চিঠিটি ছুড়ে দিলেন। স্বামী মার্গারেটের নিরহংকার আত্মনিবেদন ও ভারত সেবার যে আকাঙ্ক্ষা বিচলিত করল বিবেকানন্দকেও। তিনি এক সুন্দর পত্রের মাধ্যমে তাকে ভারতে আসার অবশেষে আহ্বান জানিয়েই ফেললেন। সেই চিঠিটি আমরা দেখব 29 জুলাই 1897 খ্রিস্টাব্দ। সে চিঠিতে সমস্ত প্রতিকূলতা এবং তার পাশে থাকা অঙ্গীকার সমস্ত কিছু তুলে ধরলেন, বাস্তবটাকে তাকে জানিয়ে দিলেন। তিনি ওই পত্রের মাধ্যমে নিবেদিতাকে আর হিডেন রাখলেন না, নিবেদিতাকে আর দূরে রাখার কথা ভাবলেন না। তার ওই দত্তহীন ভাষায় চিঠিটির উত্তরে আহ্বান জানিয়ে ফেললেন। 29 জুলাই আলমোড়া থেকে চিঠিটি লিখেছিলেন 1897 খ্রিস্টাব্দে। তিনি লিখলেন যে এই ভয়াবহ ভারতের নারীদের উন্নতির জন্য কোনো পুরুষ বা নারীর নয়, উপরন্তু এক সিংহিনীর প্রয়োজন। এই যে লায়নিস্ট ক্যারেক্টার ইজ রিকোয়ার্ড ফর ইন্ডিয়ান পিপল, বেসিক্যালি ফর দ্য ওভেন্স, এই যে চিন্তা নিবেদিতা তার জন্য উপযুক্ত সেটি জানাতে ভুললেন না। এবং ভারত তার দলিত পরিস্থিতির জন্য কোনো মহৎ নারীর জন্ম দিতে পারছে না বর্তমানে। অতএব সেই বর্তমান পরিস্থিতিতে নিবেদিতার প্রয়োজনতা কতখানি তথা মার্গারেটের প্রয়োজনতা কতখানি, মার্গারেটকে কীভাবে নিবেদিত হতে হবে তার ভারতবর্ষের জন্য, সেগুলি তাতে লিখে দিলেন। পরিষ্কার বললেন তার নিজের দেশ জন্মভূমি বিবেকানন্দের
এখন আর মহৎ নারীর জন্ম দিতে পারছে না। গার্গী, মৈত্রী, সীতা, সাবিত্রী, দময়ন্তী, এরা সব যেভাবে দেশকে, নারী সমাজকে সমৃদ্ধ করেছিল, তাদের যেন আর উত্তরসূরি তৈরি হচ্ছে না। অতএব তাকে ধার করতে হবে, বিদেশ থেকে আনতে হবে এমন কাউকে, অন্য দেশ থেকে। সেটি পরিষ্কার বললেন, তোমার শিক্ষা, আন্তরিকতা, পবিত্রতা, অগাধ ভালোবাসা, একাগ্রতা ও সবার উপরে তোমার কেল্টিক রক্ত, সব কিছু একত্রে সেই বিশেষ নারীর রূপদান করে যাকে সে চায়। এইভাবে উৎসাহিত বা উৎসাহপূর্ণ চিঠি যখন নিবেদিতার কাছে পৌঁছালো তথা মার্গারেটের কাছে পৌঁছালো, উৎসাহিত করার পরে তিনি জরা জীর্ণ দৈন্য দিয়ে ঘেরা তার প্রাণের ভারতবর্ষের সমস্ত ইতিহাসটা জানিয়ে দিলেন। কোথায় তার দুর্বলতা, কোথায় তার গৌরব, কোথায় তার প্রয়োজনীয়তা, মার্গারেটের মতো মেয়েদের, পাশ্চাত্যের সাহচর্য, ব্রিটিশ শাসনকারী প্রতিনিধি হয়েও কিভাবে সে তার পরিকল্পনা, গুরুর পরিকল্পনাকে বাস্তবায়িত করবেন এই পরাধীন দেশের মাটিতে, সেটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব তাৎপর্যপূর্ণ ছিল। সেটি পরিষ্কারভাবে মার্গারেটকে জানিয়ে দিয়েছিলেন স্বামীজি। উৎসাহিত যেমনভাবে করেছেন, তার সাথে সাথে ভারতবর্ষের জরাজীর্ণ রূপটিকেও তুলে ধরেছেন, যাতে তিনি একদম এখানে পৌঁছে ভয় বা আতঙ্ক তার মধ্যে তৈরি না হয়। আগে থেকেই জেনে গেলেন এই অন্ধ কুসংস্কারাচ্ছন্ন দেশের জনগণ সর্বোপরি তারা সব দিক দিয়ে উন্নত ধর্মপ্রাণ মানুষগুলি এদেশের প্রাণ, ধর্মই এদেশের মূল সত্তা, তাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষগুলি থাকে। তারা সহজ সরল, অপরের কাছ থেকে সাহায্য নিতে তারা চিরকাল আগ্রহী, কিন্তু তাদের যাত্রা অভিমান রয়েছে, সাজাত্য অভিমান, তাদের স্পর্শকাতরতা, সেগুলিকে যেন কোনোভাবেই নিবেদিতা আঘাত না করে। ভারতবর্ষের মানুষকে ভারতীয় অবস্থায় থাকা অবস্থাতেই তাকে সাহায্য করতে হবে, তাদের কোনোভাবে বিচলিত না করে। এই সমস্ত পরীক্ষার মধ্যে মার্গারেটকে ফেলে তিনি বিড়ম্বিত করেছিলেন কিনা জানি না, কিন্তু নিবেদিতার আগ্রহ, জেদ আরও বেশি করে বেড়ে গেছিল। এই দেশে এসে কাজ করতে হলে সেই গরিব দরিদ্র মানুষগুলির হাহাকারকে যদি আলিঙ্গন করতে মার্গারেট না পারে, তাহলে তার আশার সার্থকতা হবে না। বসতে হবে কর্দমাক্ত ধুলায়, সইতে হবে ফিরিঙ্গিদের প্রতি ঘৃণা, কিন্তু সব কিছু জেনেও যদি তিনি এই কাজে গ্রহণ করেন বা এই কাজে স্বতঃস্ফূর্তভাবে আশার আগ্রহটাকে জিইয়ে রাখেন, তাহলে স্বামীজি নিজে বলছেন চিরদিন তিনি তার পাশে থাকবেন। মার্গারেটের কাছে সফলতা আসুক, মার্গারেটের কাছে ব্যর্থতা আসুক, বিবেকানন্দ জীবনের শেষ ক্ষণ পর্যন্ত তার পাশে থাকবেন, তাকে সঙ্গ দেবেন। একবারে হাতি কি দাঁত মরদ কি বাত, নিজেকে এতখানি তিনি অঙ্গীকার করে দিচ্ছেন এবং আগে থেকেই তার পাশে থাকার নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাসটি নিবেদিতার মধ্যে এনে দেওয়ার চেষ্টা করছেন। বিবেকানন্দ জীবনের শেষ ক্ষণ পর্যন্ত তাকে সঙ্গ দিয়ে যাবেন, সেটি কতখানি সত্য হয়েছিল আমরা স্বামীজির শরীর যাওয়ার আগে পর্যন্ত সেটি লক্ষ্য করেছি। বিবেকানন্দের জীবনের এই অঙ্গীকার নিবেদিতাকে
মার্গারেট থেকে অধিকতর শক্তিশালী নিবেদিতায় পরিণত করেন, যোদ্ধা হিসাবে, বিপ্লবী হিসাবে, সর্বোপরি এই দেশের মানুষের উপযুক্ত হওয়ার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির লক্ষ্যে তাকে ঠেলে পৌঁছে দিয়েছিলেন ভারতবর্ষের পরাধীন জাতির, দরিদ্র অশিক্ষিত নারীদের পাশে শিক্ষার আলো জ্বেলে দিয়া, স্বাধীনতার প্রদীপ জ্বেলে দিয়া, দরিদ্রদের সামনে হাহাকার করা মানব জাতির প্রতিকৃতিগুলিকে লালন পালন করার উদ্দেশ্যে স্বামীজি তাকে সমস্ত দিক দিয়ে সাহায্য করার চিরসাথী ছিলেন যতদিন তিনি বেঁচে ছিলেন। হাতির দাঁত যেমন একবার বাইরে হলে সেটা ভেতরে প্রবেশ করে না, মরদদের কথার মতনই ঠিক তেমনই সেই মরদ রূপেই কিন্তু স্বামীজি তার পাশে থেকেছেন। ওই 29শে জুলাইয়ের চিঠিটির কথা বলছিলাম, মর্মভেদী স্পটের মধ্যে আবেগময়ী মার্গারেটের অন্তরের অন্তঃস্থলকে গিয়ে স্পর্শ করল। তিনি প্রথমেই সকলকে না জানিয়ে তার ভারত যাত্রার প্রস্তুতি নিতে আরম্ভ করে ফেললেন। আনন্দিত হলেন তিনি, স্বামীজি যে তাকে এভাবে ভরসা করে এবং ভরসা করে নিজের দেশে কাজে লাগাতে চান, দেশে কাজ করতে ডেকেছেন, সে কথা তাকে অভিভূত করল। নিজের আজন্মের ভালোবাসার ভালো লাগার জীবনকে ছেড়ে সেই সুদূর পূর্বের অচেনা দেশটিকে আপন করে নিতে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করতে লাগলেন। জননী মেরি নোবেলকে জানালেন সব কথা। মেরি মনে ধাক্কা খেলেও বিচলিত হলেন না। মনে পড়ে গেল তার সেই পুরনো দিনের সব কথা। উৎসর্গিতা কন্যাকে তিনি যিশুর চরণে নিবেদন করলেন। সে যিশু ভারতীয় যিশু, সে যিশু শ্রীরামকৃষ্ণ রূপী যিশু, সে যিশু স্বামী বিবেকানন্দের পার্ষদ সকলের মধ্যেই প্রকাশিত যিশু। তার সামনে উপস্থিত হওয়ার পালা মার্গারেটের। আজ এই পর্যন্তই। নিবেদিতার ভারত দর্শনের 182তম পর্ব আপনাদের সকলকেই ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাক ভারতবর্ষের ভারত আত্মার সাথে তীর্থযাত্রায়। সকলে ভালো থাকবেন। আবার আগামী রবিবার। ওং অসতমা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।